সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে 2 কোটি লুট আর টেক ব্যাক বাংলাদেশ মানে কি, এটাই ছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনাকে মানছেন আসিফ নাহিদরা, ডিপ স্টেটের বয়ান ফাঁস, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদক আধিপত্য দলীয় কোন্দলের, বিএনপির সন্ত্রাসের সোনালী দিনের পূর্ণ সমীকরণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা, দেশে ফেরার পথে হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির অথর্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহেলায় চলে গেল 11 শিশুর প্রাণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামালপুরে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত 15, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে, শিশির মনির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরাকের মোহাম্মদ আলা বিমান ঘাঁটিতে রকেট হামলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না। শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে টানা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মা পারের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসে প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল, কিন্তু তদারকি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়ে গিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে, হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। নাটোরের বড়াই গ্রামে একটা নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র থেকে রাতের বেলা ৪০-৪৫ জনের একটা সংঘবদ্ধ দল প্রায় ২ কোটি টাকার মালামাল ট্রাকে তুলে নিয়ে গেল।
নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে মারধর করে ঘণ্টার পর ঘণ্টা ধরে সুশৃঙ্খলভাবে তামার তার, মেশিনপত্র, সিসিটিভি সরঞ্জাম সব গায়েব করে দিল। এত বড় একটা ডাকাতি হল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো রাত 4:30টায়। ঘটনা শুরু হয়েছিল সন্ধ্যা 7:30টায়। এই যে দৃশ্যটা, এটা 2026 সালের বাংলাদেশের একটা ছোট্ট খণ্ডচিত্র মাত্র। বিএনপি ফেব্রুয়ারির যে নির্বাচন করেছে, সেটা নিয়ে কথা বলার আগে এই প্রশ্নটা করা দরকার যে রাষ্ট্রের মূল অবকাঠামো রক্ষা করার ন্যূনতম সক্ষমতাটুকু কি এই সরকারের আছে? যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই নির্বাচন থেকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো বাইরে ছিল। মানুষ ভোট দিতে যায়নি। যে গণতন্ত্রের কথা বলে বলে এই দলটা বছরের পর বছর রাজপথ গরম করেছে, সেই গণতন্ত্রের পরীক্ষায় তারা নিজেরাই ফেল করেছে। অংশগ্রহণহীন একটা ভোটের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তাদের তথাকথিত মন্ত্রিসভা দেশ চালাচ্ছে। এরাই ইনসাফের সংস্কার আর টেক ব্যাক বাংলাদেশের কথা বলেছিল। সেই টেক ব্যাক এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে রাতের আধারে কোটি কোটি টাকার সরকারি সম্পদ লুট হয়, আর পুলিশ 9 ঘণ্টা পরে এসে ঘটনাস্থল দেখে যায়। পুরনো প্রজন্ম মনে করবেন 2001 থেকে 2006 সালের সেই সময়টার কথা। তখন বলা হতো খাম্বা নেই, বিদ্যুৎ নেই। এখন উন্নতি হয়েছে বটে, খাম্বা এখন আছে, মালামালও আছে, শুধু সেটা রাতারাতি ট্রাকে করে চলে যায়। অগ্রগতি বলতে হবে। বড়াইগ্রাম থানার ওসি বলেছেন, বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণের বিষয় পুলিশকে আগে জানানো হয়নি। এই কথাটা শুনে হাসব না কাঁদব বুঝতে পারছি না। মানে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার দায়িত্ব যে রাষ্ট্রের, সেটা এখন ঠিকাদারের দায়িত্ব হয়ে গেছে। ঠিকাদার না জানালে পুলিশ জানবে না। এই দায় মুক্তির সংস্কৃতিটা কিন্তু বিএনপির আমলে নতুন কিছু না। যে দলটার জন্ম সেনা ছাউনিতে, যেটা সামরিক শাসনের ভেতর থেকে তৈরি হয়েছে, তার কাছ থেকে জবাবদিহির রাজনীতি আশা করাটা আসলে বাড়াবাড়ি। কিন্তু মানুষ তবু ভেবেছিল হয়তো কিছু একটা বদলাবে। বদলায়নি। চাঁদাবাজি, লুটপাট আর রাষ্ট্রীয় সম্পদের অরক্ষিত অবস্থা, এই তিনটে জিনিস বরং আরও পোক্তপোক্ত হয়েছে। 2 কোটি টাকার মালামাল লুট হয়েছে, একজনকেও গ্রেপ্তার করা যায়নি, একটা মালামালও উদ্ধার হয়নি। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চেষ্টা চলছে। এই চেষ্টা চলছে কথাটা শুনতে শুনতে মানুষের কান পচে গেছে। চেষ্টা চলতে চলতেই মালামাল সীমানা পার হয়ে যায়, আর চেষ্টা চলতে চলতেই ফাইল ধুলো খায়। এটাই এখনকার বাস্তবতা। ডিপ স্টেট, এটা একটি শক্তি, যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না, কিন্তু তার ক্ষমতা এতটাই যে একটি দেশের সরকারকে বদলে ফেলতে পারে। বাংলাদেশে পালাবদলের পিছনে যে আমেরিকার হাত ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্ষমতা থেকে সরে যাবার পর হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। প্রথম দিকের তার সাক্ষাৎকারের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে। পরবর্তীকালে তার সাক্ষাৎকারে তিনি ডিপ স্টেটের চক্রান্তের বিষয়টি স্পষ্ট উল্লেখ করেন। হাসিনা কাটা কাটা কথায় বলেন, আমেরিকার দাবি মেনে তিনি সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না, কিন্তু দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব তিনি বিসর্জন দিতে রাজি ছিলেন না। তার জন্য ক্ষমতা থেকে সরে যেতেও তার আপত্তি নেই, যদিও বিরোধী পক্ষ তার সেই বক্তব্যকে আমল দিতে রাজি ছিল না। শেখ হাসিনার পক্ষের লোকজন মনে করে এটা ছিল ডিপ স্টেট মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। 24 জুলাই অগস্টের আন্দোলন ছিল মূলত কোটা সংস্কারকে ঘিরে। পরবর্তীকালে সেই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করা হয়। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, ইউনুস জামানায় এই ডিপ স্টেট নিয়ে আলোচনা হয়নি। তখনই রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত হয়ে যান যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিছনে ভীষণ রকম সক্রিয় ছিল ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন প্রেসিডেন্টকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসিনা সরকারের পতনের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। অথচ তার এই বিবৃতির কিছুদিন আগে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়, আমেরিকা আর রেজিম চেঞ্জের পক্ষে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অধ্যাপক জেফ্রি ম্যাক্স সাফ জানিয়ে দেন, পাকিস্তানের ইমরান খান সরকার ও বাংলাদেশের হাসিনা সরকারের পতনের নীল নকশা তৈরি হয়েছে আমেরিকায়। নকশার বাস্তবায়নও হয় সেখানে বসে। ডিপ স্টেট আসলে একটি ছায়া সরকার। এতদিন যারা ডিপ স্টেটের ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিতেন, সেই নাহিদ আসিফরা এখন এই ষড়যন্ত্রের তত্ত্ব মেনে নিচ্ছেন। সম্প্রতি আসিফ মাহমুদ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তাকে এই ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি নির্দ্বিধায় জানিয়ে দেন, এই ডিপ স্টেট বাংলাদেশে নির্বাচন চায়নি। এই ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় টিকে থাকুক, তাহলে তাদের লাভ হবে।
এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করতে হয়। জামায়াত আর এনসিপি কিন্তু নির্বাচনের পক্ষে ছিল না। তারা চেয়েছিল নির্বাচন যত দেরিতে হয় ততই তাদের লাভ। প্রশ্ন এখানেই, তবে কি জামায়াত আর এনসিপি গোপনে ডিপ স্টেটের সঙ্গে সেই সময় যোগাযোগ রেখেছিল? এই ক্ষেত্রে এনসিপি বেনিফিট অফ ডাউটের সুযোগে বেরিয়ে যেতে পারলেও জামায়াতের সেই সুযোগ একেবারে নেই, কারণ আমেরিকা চেয়েছিল জামায়াত ক্ষমতায় আসীন হোক। নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার মার্কিন প্রতিনিধিদের বৈঠক হয়েছে। একটি বৈঠকের অডিও তো ফাঁস হয়ে গিয়েছে, যেখানে শোনা যায় আমেরিকা ভীষণভাবে চাইছে জামায়াত ক্ষমতায় আসীন হোক। ভোট মিটে গিয়েছে, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যখন কিছুটা স্থিতিশীলতা ফিরেছে, সেই সময় আবার ফিরে এলো ডিপ স্টেটের প্রসঙ্গ, আর সেটা ফাঁস করলেন পূর্বতন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ, নাহিদ তবে কি হাসিনার বক্তব্যকে সমর্থন দিচ্ছেন? আরও একটি প্রশ্ন উঠছে, এই দুই তরুণ নেতা এতদিন বাদে কেন মুখ খুললেন? তবে কি তাদের মুখ দিয়ে কেউ কিছু বলিয়ে ফায়দা আদায় করতে চাইছে? সেটা বোঝা যাবে আর কিছুদিন গেলে। খুলনা শহরে গত ২ মাসে ৮টি খুন, যার ৫টিতেই ব্যবহৃত হয়েছে গুলি। আহত অর্ধশতাধিক। আইন শৃঙ্খলার এই চিত্র যেন ২০০১-২০০৬ সালের দিককার স্মৃতি ফিরিয়ে আনে। সেই সময় যখন দেশের বিভিন্ন নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ত, যখন খুনের পর খুন, গুলির পর গুলি স্বাভাবিক সংবাদে পরিণত হয়েছিল। যে বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই সময়ের শেষ দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে ২০০৭ সালে সামরিক বেসামরিক জোট সরকার এসে জরুরি অবস্থা জারি করে ব্যাপক অভিযান চালাতে বাধ্য হয়। কারাগারে ভর্তি হতে হয় সেই সময়কার বহু সন্ত্রাসী ও অস্ত্রধারীকে। শুধু খুলনা নয়, সারা দেশে তখন সন্ত্রাস, চাঁদাবাজি ছিল অর্থনৈতিক কার্যক্রমের পথের কাঁটা। সেই সময়ের অন্ধকার অধ্যায় আবার যেন ফিরে এসেছে আজ। প্রশ্ন উঠতেই পারে, আজকে যারা ক্ষমতায় তারা কি সেই অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি? উত্তর খুঁজতে গেলে দেখা যায় এই সরকারের জন্মই যে গণতন্ত্রের লঙ্ঘন, জনগণের ভোটের প্রত্যাখ্যান আর স্বৈরাচারী পথ পরিক্রমার মধ্য দিয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই তথাকথিত নির্বাচন, যেখানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, জনগণ ব্যাপকভাবে বয়কট করেছে এবং নিজেরা নিজেদের ভোটের আয়োজন করে ক্ষমতায় বসেছেন আর আইন শৃঙ্খলা রক্ষার নামে ফাঁকা আওয়াজ দিচ্ছেন। যে দলটির উত্থানই হয়েছিল ১৯৭৫-এর পর সেনাশাসক জিয়াউর রহমানের হাত ধরে, যে দলটি প্রতিষ্ঠার পর থেকেই অস্ত্রের রাজনীতি, সন্ত্রাসী গ্রুপের পৃষ্ঠপোষকতা ও আধিপত্যের সংস্কৃতিকে লালন করে এসেছে, আজ তারই সভাপতি দেশের প্রধানমন্ত্রী, তার দলের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন। অথচ খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা নিজেই বলছেন সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে অপরাধে লিপ্ত হচ্ছে। জামিন দেওয়া সেই বিচার ব্যবস্থার উপর কার প্রভাব, সেটা বুঝতে অসুবিধা হয় না। খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তানিয়া সুলতানার কথায় উঠে এসেছে গভীর উদ্বেগ। তিনি ঠিকই বলেছেন, শুধু পুলিশের ওপর দায় চাপিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কিন্তু আজকের প্রেক্ষাপটে প্রশ্ন হল, যে সরকারের অস্তিত্বই সন্ত্রাসী সংস্কৃতির পুনরুত্থানের জায়গা তৈরি করে দিয়েছে, সেই সরকার কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসীদের চেয়ে চৌকস হওয়ার নির্দেশ দেবে? গত ২ মাসে খুন হওয়া ৮ জনের প্রতিটি পরিবারের কাছে এটা শুধু পরিসংখ্যান নয়। গুলিবিদ্ধ অর্ধশতাধিক মানুষ প্রত্যেকেই কারো না কারো প্রিয়জন। পুলিশের তথ্য বলছে এ ঘটনায় মামলা হয়েছে, আসামি হয়েছে ৩০ জন। কিন্তু সেই মামলাগুলোর পরিণতি কি হবে? সন্ত্রাসীরা কবে জামিনে বেরিয়ে আবার পুরনো নেটওয়ার্ক চাঙ্গা করবে, সেই হিসেবটা আজকের খুলনা নাগরিকদের খুব ভালো করেই জানা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজির উৎপাত ছিল, আপাতদৃষ্টিতে ঠিক সেই চিত্র ফিরে এসেছে খুলনায়। তবে শুধু খুলনা কেন, দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের দাপট, ভূমিদস্যুতা, দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ, রাস্তায় প্রকাশ্যে গুলি, সব মিলিয়ে মনে হয় ফিরে এসেছে সেসব অন্ধকার দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ। দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আলিগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এই চক্রান্ত করেছিলেন। তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া দলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে তনরোধের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে ফিরেছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় আলিগের নিষেধাজ্ঞার ব্যাপারে তার বা তার দলের অবস্থান কি। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল আলিগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে আলিগের মতো একটি শক্তিশালী দলের ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর আলিগ তবের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। কোনো কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে আলিগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মাপাড় থেকে এলো সুখবর। জামাতসহ বিরোধী দলের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিএনপির লোক। স্পিকার পদে নির্বাচিত হওয়ার আগে তিনি দলীয় পদে ইস্তফা দেন। স্পিকার জানিয়ে দিয়েছেন সবাই রাজনীতি করার সুযোগ পাবে। স্পিকারের এই সিদ্ধান্তে আলিগে খুশির হাওয়া। তারা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। এই প্রসঙ্গে হাদি হত্যাকাণ্ডের উল্লেখ করতে হয়। পূর্বতন তদারকি সরকার এবং তাদের সঙ্গী সাথীদের দাবি ছিল যে আওয়ামী লীগ সুপারি কিলার ভাড়া করে হাদিকে খুন করিয়েছে। কিন্তু হাদির দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ধরা পড়েছে। ফয়সাল সম্প্রতি জানায় যে হাদি হত্যায় জামায়াত জড়িত। তার এই বিবৃতিতে রীতিমতো ফেঁসে গিয়েছে জামায়াত। তারা এখন চুপ। এবার হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। তিনি বলেন, যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করে সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে আবার ঈদে ছাত্রলীগ একটি মিছিল করে। ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করার দাবি তুলেছে। রবিবার আরও একটি মিছিল বের করে ছাত্রলীগ। তারা জয় বাংলা স্লোগানও দেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে। তাতে বেশ চিন্তায় জামায়াত। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন শিশু আইসিইউ ভেন্টিলেটরের অভাবে মারা গেছে। এতে তারেকের স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেছেন, উক্ত হাসপাতালের পরিচালকের ফাঁসি হওয়া উচিত। তিনি কেন সময়মতো ভেন্টিলেটর না থাকার ব্যাপারটি মন্ত্রীকে জানাননি। এবার আমি একটু অন্য হিসাব দেই। আমাদের আওয়ামী লীগ সরকারের শাসনামলে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি হিসেবে যেসব উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে, এর মাঝে অন্যতম হল স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়াধীন ডিজিটাল রিপোর্টিং সিস্টেম। আওয়ামী লীগ সরকারের সময় দেশের সকল সরকারি হাসপাতাল, এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত অনলাইন রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা করা হয়েছিল। হাসপাতালের নানা বিষয়ে রিপোর্টিং করা, সেই রিপোর্টে হাসপাতালে কার্যকর ও সর্বমোট ভেন্টিলেটরের সংখ্যারও হিসাব থাকে। এই রিপোর্টিংয়ের ভিত্তিতে 2017 সাল থেকে হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং স্কোরের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার দেয়া হয়। সেই স্কোর ও রিপোর্টিং সবই কিন্তু অনলাইন। কৌতূহলবশত আজকে চেক করে দেখলাম, সর্বশেষ আপডেট হয়েছে জুলাই 2025 সালে। সেই র্যাঙ্কিংয়ে মেডিকেল কলেজ ক্যাটেগরিতে প্রথম রাজশাহী মেডিকেল কলেজ। সুতরাং র্যাঙ্কিং অনুসারে বলা যায় 2025 সালের জুলাইতে এই র্যাঙ্কিং অনুযায়ী দেশের সেরা হাসপাতাল ছিল রাজশাহী, এবং সেই সময় পর্যন্ত 20টি ভেন্টিলেটরের মাঝে 20টি সচল ছিল। এই সেরা হাসপাতালেই যদি ভেন্টিলেটরের অপেক্ষায় 11 শিশু মারা যায়, তাহলে বাকিগুলোর কি অবস্থা? এবং এর দায় কার? অবশ্যই 2025-এ অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের। দায়ের হিসাবে যাবার আগে আরও কি ডেটা আছে দেখি। ডিজি হেলথের এই স্কোরিং ছাড়াও আরেকটা রিপোর্ট আছে যাকে বলা হয় লোকাল হেলথ বুলেটিন। জিনিসটা খুব চমৎকার। এক ক্লিকে হাসপাতালের একটি পরিসংখ্যানিক রিপোর্ট তৈরি হয়, যেখানে নানা ধরনের হিসাব থাকে। সেই হিসাবে আইসিটি ইকুইপমেন্ট অর্থাৎ ল্যাপটপ কম্পিউটারের হিসাব থাকলেও ভেন্টিলেটরের হিসাব থাকে না। তবে হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা সভায় কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা লিপিবদ্ধ থাকে। দেখলাম রাজশাহী মেডিকেলের সর্বশেষ এই আলোচনা হয়েছে 2025 সালের আগস্ট মাসে। সেই আলোচনাতে ভেন্টিলেটরের কোনো আলাপ নেই। এরপরে আর কোনো আলোচনা নেই কিংবা অনলাইনে আপডেট করা হয়নি।
এই আলোচনার সভাপতি থাকে উক্ত এলাকার সংসদ সদস্য। দেশের সকল সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উক্ত এলাকার সাংসদ। এই ব্যবস্থা রাখাই হয়েছিল যেন হাসপাতালের সমস্যা সম্পর্কে এমপিরা জানেন এবং তারা সরকারের কাছে সমাধানের তাগিদ দিতে পারেন। সুতরাং যদি হাসপাতালের কোনো সমস্যা হয়ে থাকে তার দায় যতটা পরিচালকের ঠিক ততটাই এমপিদের। বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী কি উক্ত এলাকার এমপিকেও ফাঁসিতে চড়াবেন? বলতে পারেন মাত্র তো সরকার গঠন হলো, এমপির হাসপাতাল মিটিংয়ে থাকার সময় আসেনি এখনও, কিন্তু বিএনপি সরকারের 1 মাসের বেশি সময় পার হয়েছে। হাসপাতাল পরিদর্শন রাজশাহী মেডিকেলে কি এমপি গিয়েছিলেন? উক্ত এলাকার এমপি বিএনপির মিজানুর রহমান মিনু। তাকে কি প্রশ্ন করা হয়েছে যে তিনি হাসপাতালের সমস্যার ব্যাপারে জানতেন কিনা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গিয়েছিলেন কিনা? এই ব্যবস্থাপনা সভার বাইরেও প্রতিটি জেলার সিভিল সার্জন অফিস ও বিভাগের বিভাগীয় অফিস অধীনস্থ হাসপাতালগুলোতে অনসাইট মনিটরিং করার কথা প্রতি মাসে। সেই মনিটরিংয়ের চেকলিস্ট আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মনিটরিং সর্বশেষ কবে হয়েছিল? আরও বলি, হাসপাতাল লজিস্টিক্স ম্যানেজমেন্টের জন্য আলাদা অনলাইন সিস্টেম আছে, সেখানেও রিপোর্ট হয় কি আছে কি নেই এর। সেই রিপোর্ট পাবলিক নয়। এর বাইরে ডিজি হেলথের DHIS2 সিস্টেমেও প্রতি মাসে সব হাসপাতাল রিপোর্ট করে, যার মাঝে ভেন্টিলেটরের হিসাবও থাকে। এই সকল রিপোর্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেখেন, অন্তত দেখার কথা। জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে 2 পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ 15 জন আহত হয়েছেন। গতকাল রোববার 29 মার্চ সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন রানা 33, তার বড় ভাই সবুজ 40, আব্দুল হালিমের স্ত্রী দুলনা বেগম 32, সোনাহার ফকিরের স্ত্রী মর্জিনা বেগম 40, মিনাল মিয়ার ছেলে হৃদয় 15, ডাক্তার খাঁর ছেলে বিপুল 35, শিবার উদ্দিন খাঁর ছেলে আব্দুল করিম 60, নুরুল খাঁর ছেলে কামাল 25, সাইদুর 35, ফরিদ 30, মুসা মিয়ার ছেলে সুলাইমান 35, ঠান্ডা খাঁর ছেলে আলমাস 50, বচন আলীর স্ত্রী রিনা বেগম 25, রফিকুল ফকিরের স্ত্রী ময়না বেগম 30 এবং ইদ্রিস আলীর ছেলে রুবেল 25। আহতদের ইসলামপুর উপজেলা এবং পার্শ্ববর্তী বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কাছিমারচর নামাপাড়ার বাসিন্দা ডাক্তার খাঁর সঙ্গে প্রতিবেশী আব্দুল গনি বাস্কর মিলিটারির পারিবারিক বিরোধ রয়েছে। গতকাল বিকেলে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে ডাক্তার খাঁর পক্ষের 10 জন এবং আব্দুল গনি বাস্কর মিলিটারির পক্ষের 5 জন আহত হন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AAM আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, মারামারির ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাইয়ুম গাজী বলেন, 2 পক্ষের মারামারির ঘটনাটি শুনেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, তাই গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। সোমবার 30 মার্চ দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে জামায়াতের আইনজীবীদের সংবাদ সম্মেলনে শিশির মনির একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুদক সংস্কার অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সহ 20-এর অধিক অধ্যাদেশ বাস্তবায়ন চায় না সরকার, অথচ এই অধ্যাদেশগুলো দেশের মানুষকে সংস্কারের আশা জাগিয়েছিল। তিনি এই অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান সরকারকে। শিশির মনির বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে 30 বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল, সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত মোহাম্মদ আলা বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। আজ সোমবার সকালে এ হামলা হয়। এতে একটি বিমান ধ্বংস হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছে এবং হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগে আল জাজিরার এক সংবাদদাতা বাগদাদে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। তবে এটি ড্রোনের শব্দ নয়, বরং রাজধানী থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টরি বেস সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে পারেনি। রকেটগুলো ইরাকি বিশেষ বাহিনীর একটি A-32B পরিবহন বিমানে আঘাত হেনে তাতে আগুন ধরিয়ে দেয়।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি E-3 সেন্ট্রি রাডার বিমান সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ধ্বংস হওয়ার ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-এর বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর উপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা AWACS এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এই বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। এ রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে 1,20,000 বর্গমাইল এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন 17টি বিমান রয়েছে যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। সপ্তাহান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবির সঙ্গে মিলিয়ে CNN নিশ্চিত করেছে যে হামলাটি সৌদি আরবের ওই বিমান ঘাঁটিতেই হয়েছে। CNN-এর আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল এ হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি।